ওনার তো ইচ্ছা আমাকে থানার কেস দিয়ে ফাঁসানোর ইচ্ছা ছিল না, ওনারা আমাকে মারার ইচ্ছা ছিল, মার্ডার। যে মার্ডারটা যে কোনো মসজিদে হোক, যে কোনো ফাঁকা জায়গায় হোক, যাতে সুকুমার বর্মন আর কখনো বিজেপির নামটা নিতে পারে না। সম্প্রতি এনডিপিএস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় দীর্ঘ প্রায় 5 মাস জেল খেটে আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন সিতাইয়ের বিজেপি নেতা সুকুমার বর্মন। তিনি দাবি করেন, বিগত শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মাদক পাচারের একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। তার অভিযোগ, এই ঘটনার নেপথ্যে ছিলেন তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতা তথা বর্তমান সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া এবং তার স্ত্রী সঙ্গীতা বসুনিয়া। সুকুমার বর্মনের দাবি, 2026 সালের 12 ফেব্রুয়ারি দুপুরে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে। তার বক্তব্য, তাকে সিতাই এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হলেও পরিবারের সদস্যদের কাছে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, তাকে অন্যত্র নিয়ে গিয়ে পরবর্তীতে একটি সাজানো ঘটনার মাধ্যমে মাদক পাচারের মামলায় জড়িয়ে দেওয়া হয়। তিনি আরও দাবি করেন, তাকে খুন করারও চক্রান্ত ছিল। তবে তার স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং স্থানীয় এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। সেই কারণে পরিকল্পনা ভেস্তে যায় বলে তার অভিযোগ। সুকুমার বর্মনের কথাই, এরপর দুদিন পর আমাকে পরিবারের সামনে হাজির করে বলা হয় আমি মাদক চোরাচালান করতে গিয়ে ধরা পড়েছি। কিন্তু আমি মনে করি সম্পূর্ণ ঘটনাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তার দাবি, স্থানীয় রাজনীতিতে তার সাংগঠনিক প্রভাব ও জনপ্রিয়তায় ভীত হয়েই জগদীশচন্দ্র বসুনিয়া এই পদক্ষেপ নিয়েছিলেন। সুকুমার বর্মনের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের পদ্ধতি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হতো। সাক্ষাৎকারে তিনি জগদীশচন্দ্র বসুনিয়া ও সঙ্গীতা বসুনিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক প্রশ্ন তোলেন। তার অভিযোগ, জগদীশচন্দ্র বসুনিয়ার প্রথম স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও এবং আইনগত বিচ্ছেদ সম্পন্ন না করেই তিনি সঙ্গীতা বসুনিয়ার সঙ্গে সংসার করছেন। সুকুমার বর্মনের দাবি, বিষয়টি আইনত প্রশ্নের মুখে পড়তে পারে এবং তিনি এটিকেই তাদের চরিত্রের প্রতিফলন হিসেবে দেখেন। এছাড়াও তিনি দাবি করেন, বর্তমানে জগদীশচন্দ্র বসুনিয়া রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে শাসক দলের সঙ্গে যোগাযোগ রেখে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এই প্রসঙ্গে সুকুমার বর্মন বলেন, স্থানীয় বহু মানুষের মতো তারও এতে আপত্তি রয়েছে। সর্বশেষে তিনি জগদীশচন্দ্র বসুনিয়ার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি মানুষের সমর্থন ও সাংগঠনিক শক্তির ওপর সত্যিই ভরসা থাকে, তাহলে মানুষের মন জয় করে এবং রাজনৈতিকভাবে লড়াই করে ফিরে আসুন। ক্ষমতায় থাকা অবস্থায় প্রশাসনিক বা পুলিশি প্রভাব খাটিয়ে রাজনীতি করা সহজ। এখন সেই সুযোগ নেই বলেই ঘুরপথে আবার ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, এরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে আসেননি, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার লক্ষ্যেই রাজনীতি করেছেন এবং এখনও করছেন। উল্লেখ্য, উপরোক্ত সমস্ত বক্তব্য সুকুমার বর্মনের ব্যক্তিগত অভিযোগ ও দাবি। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি। ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেই সংশ্লিষ্ট ব্যক্তি ফোন তোলেননি। বিশিষ্ট সূত্র মারফত জানা গেছে, তিনি বর্তমানে কারোকেই সাক্ষাৎ দিচ্ছেন না। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। মাথাভাঙ্গা নিউজ পোর্টাল, লাইক, শেয়ার, ফলো। তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা অর্থাৎ নারকোটিক্স নিষিদ্ধ ড্রাগের মামলা দেয়া হয়েছিল বিগত রাজনৈতিক দলের শাসনকালে। তো বিষয়টা বিভিন্ন রকমভাবে ছড়িয়েছে সমাজ মাধ্যমে। তো আপনি যেহেতু উপস্থিত ছিলেন না সেই সময়, তো আজকে আপনাকে পেয়েছি। আপনি এবং সঙ্গে আপনার সম্ভবত স্ত্রী আছেন, মেয়ে আছেন, তো যদি বলেন বিষয়টা বিস্তারিতভাবে। নমস্কার, আমি সুকুমার বর্মন, সিতাই 1 নং ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি। সঙ্গে আমার স্ত্রী আছে শিবানী বর্মন, আমার মেয়ে আছে সুপর্ণা বর্মন। আমার বাড়ি আদাবাড়ি অঞ্চল, শিলডোবার। আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে কাজ করি। তো এই কাজ করি, আমার বাড়ির পাশের বোধে একজন ব্যক্তি আছে, তার নাম জগদীশচন্দ্র বসুনিয়া। তো উনি আমাকে মিথ্যা কেসে, মাদক পাচারি কেসে আমাকে ফাঁসানো হলো। কেন উনি আমাকে ফাঁসালো, আমি ওনার কাছে প্রশ্ন করতেছি, উনি আমাকে কেন ফাঁসালো? তো রাজনৈতিক কারণ, না ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী আছে? উনি রাজনীতি করে, আমিও রাজনীতি করি,
কেন আমাকে মিথ্যে মামলায় উনি ফাঁসালো? ওনার কি কোনো রাজনীতির যোগ্যতা নেই, না উনি আমাকে দেখে ভয় পেয়েছে যে ও থাকলে আমি হারবো, ও থাকলে আমি হারবো? ওনার মিসেস সঙ্গীত বসনিয়া আমার বাড়িতে অনেকবার টিএমসির হারমাত যে অত্যাচার করে, আমার মেয়ের উপর অত্যাচার করছিল, আমার মিসেসের উপর, আমার স্ত্রীর উপর অত্যাচার করেছিল। আমার প্রশ্ন জগদীশ বসিয়ার কাছে যে উনি সিতাই থানার পুলিশ দিয়ে আমাকে যেভাবে ফাঁসিয়ে, দিনহাটা থানার পুলিশ দিয়ে চক্রান্ত করে আমাকে এই মাদক পাচারিতে ফাঁসানো হচ্ছে, আমি ওনার কাছে জবাব চাই। যে কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? যেদিন প্রথম আপনাকে ধরলো, সেই ঘটনা পরম্পরা একের পর এক কি হলো এটা একটু বিস্তারিত বলুন, কারণ ঘটনাটা অনেকে আমরা জানি না, যেহেতু আপনি বন্দী ছিলেন এতদিন। কবে হলো ঘটনাটা, কত তারিখে, তারপরে কি কি হলো? দেখুন, ঘটনাটা হচ্ছে সেদিন ছিল 12 ফেব্রুয়ারি দুপুরবেলা, দুপুর 2:30। আমি বাড়ির থেকে বাইক নিয়ে আমরা একটু দলীয় একটু আমার সাংগঠনিক কাজ ছিল, যে জায়গায় আমার যাওয়ার কথা ছিল। তো আমি বাড়ির থেকে বেরোলাম, বাড়ির থেকে হাফ কিলোমিটার রাস্তা দূরে যেয়ে দেখি আমাকে পুলিশ চতুর্পদ দিয়ে আমাকে ঘিরে ধরেছে। পুলিশ আমার পিছনে ধাওয়া করতেছে। তো আমার বাড়ির পাশে গ্রামের থেকে কিন্তু তোলা হয়েছে, আমার নিজের গ্রাম থেকে, শিলদপুর থেকে, দুপুর ঠিক মোটামুটি 2:30। তো সে জায়গায় আমাকে, যেহেতু আমাকে সিটিই থানা তুলেছে, তো আমাকে কিন্তু সিটিই থানা নিয়ে যাওয়া উচিত ছিল। আমাকে উনি সাহেবগঞ্জ থানাকে ট্রান্সফার করা হলো। সাহেবগঞ্জ থানায় ট্রান্সফার করার পর উনি আমাকে থানাতে রাখলো না, একটা নাজিরহাট নামে ফাঁড়ি গেছে, ফাঁড়িতে রাখলো। ওই ফাঁড়িতে রাখার পর রাত্রি মোটামুটি 8টার দিকে ওখান থেকে আমাকে বের করা হলো। আমার মাথার মধ্যে কাপড় দেওয়া হলো, যেহেতু আমি রাস্তাটাকে দেখতে না পারি। তো সে জায়গার থেকে আমাকে একটা ফাঁকা জায়গা নিয়ে আসা হলো, যে নদীর পার। ওই নদীর পাড়ে দেখি অনেক পুলিশ ওখানে আছে, পারা হয় অনেক, 2-4টা গাড়ি পুলিশ, সাহেবগঞ্জ থানা, তারপরে তোমার কি বলে নয়ারহাট থানার, নয়ারহাট থানার ওসিও ছিলেন। নয়ারহাট থানার ওসিও ছিলেন। দেখি কোন সবাই আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। যখন আমি ওই জায়গায় গাড়ির থেকে নামিলাম, তখন দেখি একটা টেবিলের মধ্যে এগুলো ওষুধের শিশির মতন। আমি ভাবলাম এগুলো আবার কি, ওষুধের শিশির মতন ওরা সাজিয়ে রেখেছে। আমাকে গাড়ির থেকে নিয়ে যেয়ে ডাইরেক্ট ওই টেবিলের মাঝখানটা খাড়া করা হলো, খাড়া তুলি ছবি লাগা হলো। এসবের সব কিছু কারণ হচ্ছে জগদীশ চন্দ্র বসিয়া, যার নেতৃত্বে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আচ্ছা, এইবার একটু আপনার স্ত্রীর সাথে কথা বলবো, মেয়ের সাথে, মাঝখানে, তারপর আবার আপনার সাথে কথা বলবো। সেটা হচ্ছে এই যে উনাকে বাড়ির সামনের থেকে যে নিয়ে গেল, এটা আপনি জানতেন তখন? আমাকে একজন ফোন করে জানিয়েছে যে সুকুমার কোথায়। আমাকে এখনো তো বাইরে খাওয়া দাওয়া করে পড়বে। আচ্ছা, তারপর বলছে যে আমি ফোন করলাম সিতাই থানাতে, আমাকে বলে যে এখানে নিয়ে আসা নেই কেউ কি। ও সিতাই থানাতে যখন জিজ্ঞেস করলেন ওরা না বললো, না বললো। তখন আপনি কি করলেন? তখন আমি একটা মিসিং ডায়েরি করছিলাম। মিসিং ডায়েরি করলেন। আচ্ছা, এবার তোমাকেও অনেকবার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। তোমার নামটা একটু বলো। আমার নাম সুপর্ণা বেগম। তুমি ওনার মেয়ে, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তুমি তখন কি করলে যে তুমি যখন জানলে মার কাছ থেকে যে বাবাকে কেউ তুলে নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে, কিন্তু পুলিশই অস্বীকার করছে, তাই তো? তখন প্রথম তোমাদের কি মনে হলো বিষয়টা? আসলে বাবাকে তোলার আগে আমার একটা টিউশন ছিল। আমি যখন রাস্তা দিয়ে আসলাম, দেখলাম যে পুলিশরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিল। তো আমি ওদিকে একটু দিলাম না, বাড়ি চলে আসলাম। এসে বাবা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর যখন রাস্তায় গেল, মাকে ফোন করে বললো যে তুলে নেওয়া হয়েছে। যে ব্যক্তি ফোন করছে উনি বলছেন যে পুলিশে নিয়ে গেছে। তখন মাকে করলো আমাদের সিতাই থানায় আছে, ওখানে মিসিং ডায়েরি করলো। আচ্ছা, এই যে মিসিং ডায়েরি করার পাশাপাশি আর কোনো রকম উকিল আর কিছু এগুলো সহায়তা বা সাহায্যের জন্য আপনারা এদিক ওদিক ছোটাছুটি করলেন?
তখন সবাই সবাই চাইছিল যে দেখি তো সিঁড়ি থানা সবাই নেই, সবাই ওখানে বলছিল। তা বলেন না এখানে কেউ নিয়ে আসা হয়নি, মানে বারবারই অস্বীকার করছে। বারবারই অস্বীকার করছিল। আচ্ছা, এইবার আবার আপনার সাথে কথা বলার চেষ্টা করব। ওদের মানে প্রকৃত প্ল্যানিংটা কি ছিল? এতগুলো জায়গা কেন ঘোরালো বলে আপনার মনে হয়? দেখুন, আপনার বাড়ি এক জায়গায়, থানাটা একটা, অথচ অন্য থানা আর একটা ভাড়িতে নিয়ে গেল, এটার পিছনে কি উদ্দেশ্য ছিল বলে মনে হয়? ওনার তো ইচ্ছা আমাকে থানার কেস দিয়ে ফাঁসানোর ইচ্ছা ছিল না, ওনারা আমাকে মারার ইচ্ছা ছিল, মার্ডার। যে মার্ডারটা যে কোনো মসজিদে হোক, যে কোনো ফাঁকা জায়গায় হোক, যাতে সুকুমার বর্মন আর কখনো বিজেপির নামটা নিতে পারে না। আচ্ছা, এইভাবে বিজেপিকে কর্মীদেরকে উপরে অত্যাচার করে সিটাইতে জগদীশ বসনিয়া মানে কি বলে যে সীতার বস হিসেবে থাকতে চায়, যাতে ওনার বিরুদ্ধে কেউ বলতে পারে না। ওনার অভ্যাস এটা। উনি কখনো, আমি সুকুমার বর্মন কথা বলেছি, উনি কখনো শাসক ছাড়া বিরোধী দল করতে পারবেন না। যদি উনি এত লড়াকু, জনগণ যদি ওনাকে এতই ভালোবাসে, ওনার উপর বিশ্বাস আছে, তা আমি ওনাকে আজকে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করলাম যে উনি 2 বছর বিরোধিতা করে দেখাও, তবে ভাববো যে উনি জগদীশ চন্দ্র বসনিয়া, না হলে আমি ওনার নাম রেখে দিয়েছি যজ্ঞ বসনিয়া। ওনার স্ত্রী, ওনার কিন্তু 2 স্ত্রী। প্রথম স্ত্রী সুত্রা বসনিয়া, খুব ভালো মানুষ। দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বসনিয়া। আদাবাড়ি অঞ্চল প্রমাণ। বেশি কিছু বলবো না এই বিষয়ে। মানে প্রথম স্ত্রীকে কি তালাক দিয়েছে? না, তালাক উনি দেয়নি তো, পরের স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ে করেছে। এটাও তো অপরাধ। এটা তো অপরাধ। উনি তো অপরাধ যাকে বলা হয়, উনি অপরাধের কি বলি, আর ওনার সম্বন্ধে কি বলবো, অপরাধের মাস্টারম্যান উনি। আচ্ছা, আর একটা সময় উনি আমার মানে একটা সময় উনি কিন্তু আমার বাড়ির পাশে, তো আমাদের অঞ্চলে উনি, আমার বাড়ি ওনার। একটা সময় উনি পঞ্চায়েত ছিলেন, প্রধান হলেন, আর একটা সময় উনি মদনও ছিলেন, তো খুব মদ খাইতেন পুরা। আপনি বলুন তো, একটা ভালো মানুষ কি বিয়ের স্ত্রী থাকার পরেও কি একজন অন্য স্ত্রীকে বিয়ে করতে পারে? পারে কি? ওই পরে যে বিয়ে করেছে সে আবার অন্যের স্ত্রী? হ্যাঁ, এ তো অন্যের স্ত্রী। বলেন কি আপনি? আমি বলতেছি ওনার হিস্ট্রি। মানে নিজের স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে আরেকজনের আবার ঘর ভেঙে নিয়ে এলেন। আরেকজনকে ঘর ভেঙে নিয়েছিলেন উনি। আমি বলি, ওনার যার স্ত্রীকে বিয়ে করেছে বিশু রায় পারামানিক, তার বাড়ি শীতলকুচি বিধানসভায় পড়ে। আর সঙ্গীতা বসনি একটা সময় এলআইসির এজেন্ট করতো, মানুষের বাইগে বাইগে ঘুরতো। আমি ভাবতেই পারি না যে এইসব লোক কিভাবে পার্টি করতে পারে, জনগণের সেবা কিভাবে করতে পারে। মানুষ কিভাবে এরা পার্টি করতে পারে, যে এইসব মানুষ। মানে তাহলে যেটা বোঝা যাচ্ছে, ওটা তো তার একটা ব্যক্তিগত পার্ট গেল, যে লোকটার চারিত্রিক দিক থেকে এটা। এবার আপনার সাথে মূল বিবাদটা যেটা বোঝা যাচ্ছে, সেইটা হচ্ছে সাংগঠনিক দিক থেকে উনি এতটাই দুর্বল ছিলেন যে আপনার সাংগঠনিক শক্তিকে উনি ভয় পেতেন। ভয় পেয়েছেন, রাইট। উনি আমার সঙ্গে লড়াই করার মতো ওনার ক্ষমতা ছিল না। দেখুন, যদি আমরা রাজনীতিতে যদি আমরা এতই শক্তিশালী, তাহলে আমরা মানুষকে কেন মারপিট করব? কেন? আমরা মানুষের সেবা করব, মানুষ আমাদের সেবা করবে। হ্যাঁ, উনি তো কখনো মানুষের সেবা করে নাই। উনি তো সেটাইতে মনে করেন লিডার হিসেবে, হারমাদ হিসেবে কাজ করে, যে মানুষকে বলে এখানে ভোট দিতে লাগবে, তো এখানেই ভোট দিতে লাগবে। মানুষের অধিকার, মানুষের গণতন্ত্র অধিকার, সেটি তো মানুষ পায়নি, কেড়ে নিয়েছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারেনি, নিঃশ্বাস। উনি আজকে ওনাদের দল চূড়ান্তভাবে পরাজিত হলো, মানুষের রায় ওনারা পেলেন না।
পেয়ে ওনারা বাইপাস করে এখন আবার আপনাদের দলেরই আশ্রয় নিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আপনি যেখানে ওনার দ্বারা এরকম নির্যাতিত হলেন, এবার আপনার দল সেই মানুষগুলোকেই আবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এইখানে আপনার কি বক্তব্য থাকবে? দেখুন, এটা তো দলের বিষয়, এটা দলের বিষয়। এই বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি একটা বিষয় বলতে পারি যে যতবারই উপর লেভেলে দলের কাণ্ডারি ধরুক, কিন্তু শীতের জনগণ ওনাকে ছাড়বে না। শীতের জনগণ ওনাকে উচিত জবাব দেবে।